তোমাদের যে রং নাম্বার মহাশ্বেতা দেবী রচিত, যে তোমাদের 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্য বই আছে রং নাম্বার মহাশ্বেতা দেবী, সেই গল্পটা তোমাদের আজকে বিস্তারিত বিষয়বস্তুটা পড়িয়ে বুঝিয়ে দেবো। এর পাশাপাশি তোমাদের সারসংক্ষেপটাও তোমাদের বুঝিয়ে দেবো। তা চলো, যেহেতু পরীক্ষা কালকে, শর্টকাটে বুঝে নাও। নকশাল আন্দোলনের প্রেক্ষাপট গল্পটি 1970-এর দশকে কলকাতার উত্তাল রাজনৈতিক সময়ের পটভূমিতে রচিত। নকশাল আন্দোলনে যুক্ত হওয়ায় কারণে বহু যুবক নিখোঁজ হয়েছিল ও পুলিশের গুলিতে নিহত হয়েছিল। এই গল্পের কেন্দ্রীয় ট্র্যাজেডি আবর্তিত হয়েছে সেই হারানো সময়কে কেন্দ্র করে। অপেক্ষায় মানসিক যন্ত্রণা পয়েন্ট। গল্পের কেন্দ্রীয় বিষয় হলো তীর্থবাবুর মানসিক হাহাকার। মাঝরাতে টেলিফোনের ঘণ্টি বাজলেও তিনি চমকে ওঠেন। তার অবচেতন মন আশা করে যে সে হয়তো তার মৃত ছেলে দীপঙ্করের ফোন করেছে, অথবা কেউ তার বেঁচে থাকার খবর দিচ্ছে। এই অবাস্তব অপেক্ষা এবং তার করুণ পরিণতি গল্পের মূল ভিত্তি। রং নাম্বার এই রূপক ব্যবহার। যখনই তীর্থবাবু ফোন তোলেন, ওপাশ থেকে শোনা যায় রং নাম্বার। এই ভুল নম্বর আসলে তীর্থবাবুর জীবনের বর্তমান পরিস্থিতির প্রতীক। তার সাজানো জীবনটা যেন এক মুহূর্তে ভুল হয়ে গেছে। ছেলের আদর্শ বা মৃত্যু কোনোটাই তিনি মেলাতে পারছেন না। স্মৃতি বিষণ্ণতা। দীপঙ্কর মারা গেলেও তার স্মৃতি সারা বাড়িতে ছড়িয়ে আছে। তার বই, বিছানা টেবিল, তীর্থবাবু তার স্ত্রীর কাছে একটি জীবন্ত ক্ষত। এই স্মৃতিগুলো থেকে ভার ভয় বেরোনো তাদের দৈনন্দিন জীবনে দাঁড়িয়ে গেছে। রাষ্ট্রীয় দমন পরিবার ভাঙন। মহাশ্বেতা দেবী এখানে দেখিয়েছে কীভাবে রাজনৈতিক আন্দোলন একটি মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করে দেয়। দীপঙ্করের মৃত্যু কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি একটি বাবা মায়ের জীবনের চিরস্থায়ী অন্ধকার। চরিত্র বিশ্লেষণ। তীর্থবাবু একজন ট্র্যাজিক হিরো বা করুণ রসাত্মক চরিত্র। ছেলের মৃত্যুর পর তার জীবন থমকে গেছে। তিনি মাঝরাতে ফোনের শব্দে বিভ্রমের শিকার হন। একদিকে ছেলের প্রতি ভালোবাসা, আর অন্যদিকে চরম বাস্তবতার সংঘাত তাকে মানসিক পঙ্গু করে দিয়েছে। মানে ছেলে ভালোবাসার প্রতি যে টান ছিল, তার সেদিক থেকে তিনি মানসিকভাবে পঙ্গু হয়ে গেছে, মানে মানসিকভাবে তিনি ভেঙে পড়েছে। এবং যখন ফোন আসে, ফোনের সম্বন্ধে মাঝে মধ্যে বিভ্রান্তেরও শিকার হন, বিভ্রমের শিকার হন। সবিতা অর্থাৎ তীর্থবাবুর স্ত্রী, তিনি একজন পেশায় শোকাতুর মা। ছেলের মৃত্যু সংবাদে তিনি শারীরিকভাবে ভেঙে পড়েছে। সঠিক, বাবা যদি ভেঙে পড়ে, মানে ছেলের মৃত্যু সংবাদ শুনলে সব মাই ভেঙে পড়বে। এবং শয্যাশায়ী, তিনি মানে যেটা শয্যাশায়ী, মানে ওঠার ক্ষমতা নেই। তার নীরব কান্না অসুস্থ ও তার 70 দশকে সেই সব মায়েদের প্রতিনিধিত্ব করে যারা নিঃশব্দে তার সন্তানকে বলিদান সহ্য করেছে। দীপঙ্কর অনুপস্থিত কেন্দ্রীয় চরিত্র। দীপঙ্কর গল্পে সশরীরে উপস্থিত নেই, কারণ সে পুলিশের গুলিতে নিহত। তবে তার আদর্শ, তার আন্দোলন, তার মৃত্যু পুরো গল্পটা চালিকা শক্তি। সে 70 দশকে সেই বিপ্লবী প্রজন্মের প্রতীক, যারা ঘর ছেড়েছিল এক নতুন সমাজ গড়ার স্বপ্নে, যারা ঘর ছেড়ে নতুন সমাজ গড়ার। ওই বলতে গেলে ক্ষুদিরাম বসু, ফুল্ল চাকিদের কথাই এখানে হালকা করে টাচ বলা যায়। সারসংক্ষেপ। মহাশ্বেতা দেবী এই গল্পে দেখিয়েছেন যে রাষ্ট্র রাজনীতির কাছে একজন বিপ্লবীর মৃত্যু কেবল একটি সংখ্যা বা রং নাম্বার হতে পারে, কিন্তু একটি পরিবারের কাছে একটি অপূরণীয় শূন্যতা। তাই এই হলো সংক্ষেপে, তোমরা বুঝে নাও। কেমন লাগলো? চরিত্র বিশ্লেষণও হলো, প্লাস তোমাদের বিস্তারিত পড়িয়ে বুঝিয়ে দিলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও।